জীবনে এতখানি সারপ্রাইজ হব কখনো ভাবতে পারিনি। আমি এখন ক্লারার সামনে দাঁড়িয়ে। এই ৮ বছরে অনেকটাই অপরিবর্তিত আছে ও। মুখে সেই উজ্জ্বলতা, পরিবারে সোনালি চুল, নীলাভ মায়া ভরা দুটো চোখ, আর প্রচণ্ড ঠান্ডায় লাল হয়ে থাকা খাড়া নাক। এককাল হেসে খুব স্বাভাবিক হয়ে বলল, কেমন আছো? কিছু বলতে পারিনি। হাসিটা কৃত্রিম ছিল কিনা সেটাও বুঝতে পারিনি। তবে ওকে স্বাভাবিক দেখে আমি কিছুটা হতভম্ব হয়ে যাই। এতগুলো বছর পর ওকে এইখানে এই অবস্থায় দেখে ধাতস্থ হতে আমার কিছুটা সময় লেগে যায়। ও সেটা বুঝতে পারে, তাই একটু পরে আবার আমাকে জিজ্ঞেস করে, কেমন আছো তানভীর? এই তো আছি, আর তুমি? আমিও আছি। মনে পড়ে যায় প্রায় ১৩ বছর আগের কথাগুলো। মিনেসোটায় গিয়েছিলাম গ্র্যাজুয়েশন করতে। ক্লাসমেট হিসেবে পেয়েছিলাম ক্লারা মিসেলকে। আমাদের প্রথম কথা হয় লাইব্রেরিতে। একই বইয়ে হাত পড়ে যায় আমাদের দুজনের। সে আমাকে বলেছিল, জানো একই বইয়ে হাত পড়লে কি করতে হয়? না তো। একসাথে নোট করতে হয়। এরপর থেকে আমরা একসঙ্গে নোট করতে বসি, কিন্তু ও কিছুই করে না, আমি সব করি। আরও একটু পর পর ফিসফিস করে কথা বলতো। আমার যে খুব একটা খারাপ লাগতো তা না, বরং পাশে একজন শ্বেত সুন্দরীর উপস্থিতি আমাকে রোমাঞ্চিত করত। ওর বকবকানির গণ্ডি লাইব্রেরি পেরিয়ে চলে যায় ক্যান্টিনের মাঠে। আমরা ক্লাস শেষে অথবা অফ আওয়ারে ক্যান্টিন অথবা মাঠে বসে গল্প করতাম। ওর ঠাস ঠাস করে বলা ইংরেজির কিছু কিছু কথা যখন না বুঝে আমি হাওয়ার মতন ওর দিকে চেয়ে থাকতাম, কিংবা যখন পেটকোটে টাইপের দু একটা বাংলা শব্দ বলতাম, তখনও হেসে কোটি কোটি হয়ে যেত। সে হাসি যে আর হাসি না, যে কোনো ছেলেকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয় সে হাসি। আমাদের বন্ধুত্ব বাড়তে থাকে। ছুটির দিনগুলোতে আমরা প্রায়ই চলে যেতাম মিনেসোটার ভেতরে কোনো গ্রামে, মাঝে মাঝে চলে যেতাম প্রধান শহরে। সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যার দিকে ফিরতাম ডরমিটরিতে। প্রচণ্ড ঠান্ডায় যখন বের হওয়া মুশকিল ছিল, তখনও নিজের চেয়ে বেশি ওজনের কাপড় পরে বের হতাম শুধু ওর জন্য। কারণ ও বরফ খুব ভালোবাসে। বাচ্চাদের মতন বরফ নিয়ে খেলতো ও। আমি ঠান্ডা লাগিয়ে রুমে ফিরতাম, আর ও সন্ধ্যায় স্কার্ফ ভর্তি গরম স্যুপ নিয়ে চলে আসতো ডরমিটরিতে। ওর প্রতি দুর্বল হয়েছিলাম অনেক আগেই, কিন্তু নিজের কনজারভেটিভ ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করে মনটাকে আটকে রেখেছিলাম। কিন্তু মন নিয়ন্ত্রণে মনুষ্য জাতি বড়ই কাঁচা, তাই শেষ রক্ষা হয়নি। এরকমই এক বরফ পড়া দিনে যখন ওর জন্য আমি বের হই, ঠান্ডায় জুপুথুপু অবস্থা, তখনও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর আমাকে হতভম্ব করে দিয়ে বলে, তানভীর, তুমি বোঝো না যে তুমি আমাকে ভালোবাসো? আমি কিছু বলি না, চুপ করে থাকি। তাহলে কিছু বলো না কেন? বলেই ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, কানের কাছে ফিস ফিস করে বলে, আই লাভ ইউ। আমিও এতদিনের জমে থাকা সকল অনুভূতিগুলোকে একত্র করে কাঙ্গালের মতো বলে উঠি, আই লাভ ইউ টু। এই প্রথম কিস হয় আমাদের। এর পরের দিনগুলো সম্ভবত আমাদের জীবনের সেরা দিন ছিল। ফাইনাল ইয়ারের শেষের দিকে হঠাৎ দেশ থেকে ফোন আসে, বাবা নাকি হসপিটালে ভর্তি। দেশে যাই। বাবা আমাকে অক্সিজেন মাস্কের ভেতর থেকে জিজ্ঞেস করে, বাবা, ওইখানে আবার কোনো বিদেশিনীর প্রেমে পড়িসনি তো? আমি মিথ্যে একটা হাসি দিই। বুঝতে পেরেছিলাম যে তখন ক্লারের কথা বলে পরিস্থিতি কী দাঁড়াবে। বাবা তার শেষ বেলায় তার একমাত্র পুত্রের বউ দেখতে চান। আমার মাথায় যেন বাজ পড়ে। কথায় আছে না, লাইফ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন, সেটাই টের পেলাম। ওর ছেঁড়া তোর বিয়ে। এর মতো আমারও এক রাতেই বিয়ে হয়ে গেল। কেমন যেন একটা ঘোরের মধ্যেই সব কিছু ঘটে যায়। এরপর ফাইনাল পরীক্ষার জন্য ইউএসএ ফিরি। তবে ক্লারাকে কিছু জানাইনি। আমাদের পরীক্ষা শেষ হয়, আমি ক্লারাকে সব বলে ফেলি, ক্ষমা চাই ওর কাছে। খুব অবাক হয়েছিলাম সেদিন ওর শান্ত রূপটা দেখে। শুধু একভাবে তাকিয়ে থেকে আমার কথাগুলো শুনছিল, যেন এরকম কিছু শোনার জন্যই সে প্রস্তুত ছিল। একটা বারও প্রতিবাদ করেনি, অভিমান করেনি। জানি না কেন করেনি, হয়তো প্রচণ্ড অভিমানী বলে, কিংবা ঘটনার আকস্মিকতায় প্রচণ্ড শখ হয়ে। ভেবেছিলাম আমাকে চিট ভাববে, খুব কান্না করবে, কিন্তু কাঁদেনি।
এরপর ক্লারা ওর মায়ের কাছে পোস্টানে চলে যায়। সেই আমাদের শেষ দেখা এবং শেষ কথা। আর আমি বাংলাদেশে ইউরোপিয়ান এক কোম্পানিতে খুব বড় পোস্টে চাকরি করছি এখন। অফিস থেকে জানালো যে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন সেমিনারের জন্য আমাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ডেনমার্ক যেতে হবে। বউ বাচ্চা নিয়ে কখনো কোথাও যেতে পারি না, তাই ওদের নিয়ে ডেনমার্ক আসি। কনফারেন্স শেষ, তাই দেশে সবার জন্য কিছু গিফট আর চকলেট কিনতে একটা সুপার শপে ঢুকি। আর তখনই দেখা ক্লারার সাথে। ক্লারার কথায় তন্দ্রা ভাঙে আমার। ডেনমার্কে কি করছো? এই তো অফিসের একটা কাজে এসেছিলাম, আর তুমি এখানে যে? এখন এখানেই আছি। ভালো জবের অফার পেয়েছিলাম, তাই চলে এসেছি। ইউএসএ ছেড়েছো কবে? প্রায় 5 বছর। হঠাৎ কি যেন একটা মনে হলো আমার, তাই জিজ্ঞেস করে বসলাম, বিয়ে করেছো? না, তোমার গিফটেই এত ভালোবাসা আছে যে আর কাউকে ভালোবাসতে পারিনি। এই কথা বলি পাবজি খেলায় ব্যস্ত হয়ে পড়া এক 6-7 বছরের বয়সী ছেলেকে সে কাছে টেনে নিল। হতভাবে দেখতে লাগলাম গেম খেলায় সে ব্যস্ত ছেলেটাকে। ওর মুখে আমার মুখায় বসতে থাকলাম, যেন একেবারে আমার কার্বন কপি, অথবা তার চেয়েও বেশ কিছু। গায়ের রং ক্লারার মতো হলেও চোখ নাক সবই তো আমার মতো। তবে ক্লারার মতোই ওর চেহারাতেও একটা আভিজাত্য রয়েছে। 8 বছর আগে যখন বাংলাদেশে ফিরে আসব, তখন 7 দিন আগে ক্লারার সাথে আমার শেষ দেখা হয়। ও সেদিন আমাকে বলেছিল, চলে যাবার আগে আমাকে একটা উপহার দেবে। আমি সেদিন ওকে না করতে পারিনি। আমি কেন? কোনো পুরুষের শক্তি নেই সেই ডাক উপেক্ষা করার। ওই দিনও যদি ক্লারার একবারের জন্য আমাকে সব কিছু ছেড়ে ছুড়ে ওর কাছে থেকে যেতে বলতো, তাহলে হয়তো তাই করতাম। ওকে ছুঁয়ে দেখবে না একটু? ক্লারার কথায় আবার আমার চিন্তায় ছেদ পড়ল। আমি ছেলেটার মাথায় হাত বুলাই, কিন্তু ও একটু মনে হচ্ছে বিরক্ত হলো। আমি হাতটা সরিয়ে নিই। ক্লারা একটু নিচু হয়ে ওকে বলল, বেবি, রিমেম্বার আই টোল্ড ইউ অ্যাবাউট অ্যান অ্যাঞ্জেল? ইটস হিম। এবারও একটু মাথা তুলে আমার দিকে তাকায় আর ক্লারার দিকে ঘাট ঘুরি বলে, বলেই আবার গেমসে মনোযোগ দেয়। কথা শুনে আমার হাসি পায়। ক্লারাও হাল ছেড়ে দেয়। কি নাম রেখেছ? আমরা যেটা ঠিক করেছিলাম। রায়ান। হ্যাঁ, তবে এখানে সবাই ওকে রায়ান বলেই ডাকে। এরপর কিছুক্ষণ নীরবতা। আমি বলি, যখন যোগাযোগ করতে চেয়েছি রেসপন্স কেন করোনি? তুমি অযথা কষ্ট পাবে বলে। জিজ্ঞেস করলে না আমার জীবন কেমন চলছে? সুন্দরী স্ত্রী আর 2টো সন্তান নিয়ে ভালোই তো আছো। এত খবর রাখো তুমি? তবে এখন আর রাখি না, ইচ্ছে করে না। খুব ঠান্ডা স্বরের উত্তর পেলাম। ভাবলাম আর কথা বাড়ানো ঠিক হবে না। আজ রাতেই বাংলাদেশে ফ্লাইট। রাত বাড়ছে, হোটেলে ওরা একা আছে, আমাকে ফিরতে হবে। যাবার আগে জীবনের প্রথম নারীটাকে একবার শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু সেই অধিকারের অস্তিত্ব কতটুকুই বা অবশিষ্ট আছে সেই ব্যাপারে আমি সন্দিহান। কিছুই কেনা হলো না। আর বের হওয়ার আগে শুধু বললাম, কিছু বলবে? না। শুভকামনা, ভালো থেকো। গলার কাছে কিছু একটা এসে আটকে যাচ্ছিল, তাই আর কিছু বলতে পারি না। ছেলেটার মাথায় আরেকবার হাত বুলে দিয়ে বেরিয়ে যাই। খুব দুর্বল মানুষ আমি, তাই একবারও পেছনে ফিরে তাকানোর সাহস হয়নি। পেছনে তাকালে হয়তো দেখতে পেতাম ক্লারা এক দৃষ্টিতে চেয়ে থাকা অশ্রুসিক্ত দুটো চোখ, যা এই সময়ে এসে কষ্টগুলোকে আরো বাড়িয়ে দেবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, জোর কদমে হেঁটে যাচ্ছি। মেয়েটা এখনো আগের মতোই আছে, একটুও বদলায়নি। শুধু বদলে গেছে তার বেশি কথা বলার স্বভাবটা। সেই সাথে অল্প কথায় অনেক কিছু বুঝে যাওয়ার একটা আশ্চর্য ক্ষমতা অর্জন করেছে। ক্লারার অভিমানী ভালোবাসায় সিক্ত হয়ে ঠান্ডাটা যেন আরো বেশি লাগছে। হিমশীতল মনটা যেন কেমন দুমড়ে মরছে যাচ্ছে। সহ্য করতে পারছি না। কিন্তু ক্লারা, এত শক্তি কোথা থেকে পায় মেয়েটা? দূরের আকাশটা নীল থেকে লাল, লাল থেকে ধূসর কালোতে রূপান্তরিত হতে বেশি সময় নেই। শুধু মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, জীবনের গতিতে জীবন বয়ে যায়, তবু তো জীবনে অনেক কিছু ঘটে যায়।
জীবন কি অন্তহীন পথেই হেঁটে যায়, নাকি না বুঝে জীবন কারো অপেক্ষায় বসে থাকে? ভালোবাসা কি দূরত্ব মেনে হয়? ভালোবাসা কি কারোর জন্য নিজের জীবনকে গোছানো? জীবন কি প্রকৃত ভালোবাসার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করা? জীবন কি কাউকে পাওয়ার আশায় বসে থাকা? ভালোবাসা কি রূপ দেখে হয়? ভালোবাসা কি তার কথা শুনে হয়? জীবনের সব থেকে বড় হার কি ভালোবাসা না পাওয়া, নাকি পেয়েও সে ভালোবাসাকে হারিয়ে ফেলা? জীবনের সব থেকে বড় হার কখন মেনে নিতে হয়? ভালোবাসা কি নিষ্ঠুর, ভালোবাসা কি নির্মম। ভালোবেসে যদি তাকে না পাওয়া যায়, সেই ভালোবাসা কি কখনো ভোলা যায়? তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই আমার। যেখানেই থাকো না কেন, সর্বদা ভালো থাকো ক্লারা। পারলে আমাকে ক্ষমা করে দিও।